নমস্কার, বাংলা স্ফিয়ারে আজ রাতের শেষ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এই এক্সিট পোল নিয়ে কচকচানি অনেক হয়েছে। আবার আজকে তো সবে 30 তারিখ, এখনও 72 ঘন্টা বাকি। এর মধ্যে আরও অনেক কচকচানি আমরা শুনতে পাবো। আজকেই শুনলাম কি আজকের চাণক্য নাকি তারা বিজেপিকে 192টা সিট দিয়ে বসে আছে এবং বলেছে 48% ভোট বিজেপি পেতে চলেছে। দেখুন, এসব তথ্য যদি সত্য হয় তাহলে 192 কেন, বিজেপি যদি 200 অতিক্রান্ত করে যায় তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ 48% ভোট মানে হচ্ছে বিজেপির পক্ষে 10% সুইং। তাদের মোট ভোটের শতাংশ এই লোকসভা ভোটে ছিল 38, সেটা বেড়ে যদি 48 হয় তাহলে তো কি আর বলবো, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান করা ছাড়া আর তাদের সামনে কোনো রাস্তা থাকবে না। কিন্তু আমি এসবের আলোচনায় যেতেই চাই না। আজকে আমার আলোচ্য বিষয় ভবানীপুর কেন্দ্রে কাল কি হলো সংক্ষেপে বলতে গেলে। দেখুন, গোটা বাংলা বিস্মিত হয়ে গেছে যখন তারা দেখলো সকাল 7:30টার সময় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন। তার কেন্দ্রের এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক একেবারে চষে বেড়াচ্ছেন, বুথে বুথে ভিজিট করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। তখনই বোঝা গিয়েছিল যে ডাল মে কুছ কালা है। নইলে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাধারণত তার এন্টায়ার ইলেকট্রাল ক্যারিয়ারে কখনো এইভাবে সামান্য একটা ছোট্ট কেন্দ্র, 1.5 লাখ ভোটারের বাসস্থান, সেখানে সকাল 7:30 থেকে একেবারে ভোট শেষ না হওয়া পর্যন্ত চৌকিদারের মতো ঘুরে বেড়াবেন, এ দৃশ্য বাংলা এর আগে দেখেনি। এবং যে যাই বলুক আর তাই বলুক, এই দৃশ্যটা কিন্তু একজন প্যানিক স্ট্রিকেন নেত্রীর। এটা নিয়ে যদি কেউ তর্ক করতে আসেন তাহলে করতে পারেন, কিন্তু অবদের গবদে আনন্দ ছাড়া আমি তাকে কিছু বলতে পারবো না। শুধু প্যানিক স্ট্রাক নন, ভয়াবহ রকম প্যানিক স্ট্রাক, বলতে পারেন অলমোস্ট সাফারিং ফ্রম প্যারানোয়া। আচ্ছা, সত্যিই কি এত প্যারানয়েড হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ভবানীপুরে? এখন মুশকিল হলো যে ভবানীপুর কেন্দ্রে গতকাল কি হলো সেটা বোঝার আগে, সবাই তো আর আমার দর্শকদের ভবানীপুরে থাকেন না, কে জানে কতজন থাকেন। আমার মনে হলো প্রথমে আপনাদের একটু ব্যাখ্যা করে দিই যে এই ভবানীপুর কেন্দ্রটা কি, কাদের নিয়ে, কোথায় অবস্থিত। দেখুন, এটার বিধানসভা কেন্দ্র 159 নম্বর। কলকাতা পুরসভার মোট 8টা ওয়ার্ড এখানে আছে। ওয়ার্ড নম্বরগুলো হলো 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82। এবার এই নাম্বারগুলো শুনলে তো আপনাদের মনে হতে পারে যে এই নাম্বারই তো যথেষ্ট নয়, এলাকাগুলো কোথায় সেটা অন্তত বলুন। সেই জন্যে আমি আপনাদের সেটাও আগে বর্ণনা করে দিচ্ছি। 63 নম্বর ওয়ার্ড হচ্ছে 7 নম্বর বড়োর অন্তর্গত। চৌরঙ্গি, তালতলা, রিপন স্ট্রিট, রয়েট স্ট্রিট, পার্ক স্ট্রিট, কাঙ্কারিয়া এস্টেট, মল্লিক বাজার, শেক্সপিয়ার সরণি, ময়দান এবং হেস্টিংস এলাকা। বেশ বড়ই বলতে হবে। তারপরে আসা যাক 70 নম্বরে। 8 নম্বর বড়োর অন্তর্গত ভবানীপুরের যদুবাবুর বাজার, এলগিন রোড, নেতাজি ভবন, চক্রবেরিয়া, পদ্মপুকুর, নর্দার্ন পার্ক, উডবার্ন পার্ক, ডিএন মিত্র স্কোয়ার, বিশপ লেফ্রয় রোড, অ্যালেনবি রোড,
হেসাম রো, মিন্টো পার্ক, জাস্টিস চন্দ্রমাধব লেন। এরপরে 71, এটাও 8 নম্বর বড়োরই অন্তর্গত। এটা ভবানীপুর থানা ও কালীঘাট থানার এখতিয়ারভুক্ত একটা অঞ্চল। 72 নম্বরও তাই, আবার সেই ভবানীপুরের চক্রবেড়িয়া, পদ্মপুকুর, বকুলবাগান এবং ল্যান্সডাউন এলাকা। 73 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 9 নম্বর বড়োর অন্তর্গত। ভবানীপুরের পটুয়াপাড়া এবং কালীঘাট এলাকার অংশ। এলাকার মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো এসপি মুখার্জি রোড, যতীন দাস পার্ক, হাজরা রোড, ক্ষীরোদ ঘোষ মার্কেট। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে যোগমায়া দেবী কলেজ এবং সাউথ ক্যালকাটা হাই স্কুল। এবার বড় নম্বর 9-এর অন্তর্গত ওয়ার্ডটি হলো 74 নম্বর, আলিপুর এবং খিদিরপুর এলাকার অংশ। ওয়ার্ড 77, এটাও 9 নম্বর বড়োর অন্তর্গত, খিদিরপুর অর্থাৎ ডক্টর সুধীর বোস রোড এলাকা। ওয়ার্ডের উত্তরে কার্ল মার্কস সরণি, পূর্বে ডায়মন্ড হারবার রোড, দক্ষিণে কবি মোহাম্মদ ইকবাল রোড এবং পশ্চিমে ভূকৈলাস রোড। আর শেষ ওয়ার্ড 82ও হচ্ছে 9 নম্বর বড়োর অন্তর্গত। এর ভিতরে আছে চেতলা এবং আলিপুর এলাকার অংশ। এখন তার মানে সংক্ষেপে বলতে গেলে ভবানীপুর বিধানসভার বিস্তার, ভৌগোলিক বিস্তার পার্ক স্ট্রিট ময়দান অঞ্চল থেকে শুরু করে মূল ভবানীপুর, কালীঘাট, চক্রবেড়িয়া অঞ্চল হয়ে আলিপুর, চেতলা, খিদিরপুর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এবার যেহেতু হিন্দু মুসলিম বাইনারিটা সবচেয়ে বেশি আলোচিত বিষয়, সবচেয়ে প্রাসঙ্গিক কিনা সেটা ভোটের ফলাফল এলে জানতে পারবো। সুতরাং ভবানীপুর কেন্দ্রের ধর্মীয় চরিত্রটাও একটু জেনে রাখা ভালো। এখানে 77 নম্বর ওয়ার্ড হলো এই কেন্দ্রের একেবারে প্রায় 100% মুসলিম ডমিনেটেড এলাকা। কেননা এই এলাকার ভিতরে আছে ইকবালপুর, মমিনপুর, খিদিরপুরের একটা অংশ। এখন 2021 সালে তৃণমূল শুধু এই ওয়ার্ড থেকেই 21,000 ভোটের লিড পেয়েছিল। লোকসভায় অবশ্য সেই লিডটা কমে আসে, তার কারণ সিপিএম যে প্রার্থীকে দাঁড় করিয়েছিল তিনিও মুসলিম ছিলেন এবং একান্তই সম্ভ্রান্ত, তিনি 6,000 ভোট পেয়েছিলেন। সেই কারণেই 21,000 ভোটটা নেমে এসেছিল, 6,000 বাদ দিলে যা থাকে 15,000। আর বিজেপি প্রার্থীও কিন্তু ওই 2024-এর বাজারে 2,000+ ভোট এই 77 নম্বর ওয়ার্ডেই পেয়েছিল। কীভাবে পেল ভগবান জানে। এছাড়া 70, 72, 77 থেকে এই 3টে ওয়ার্ড থেকে এসআইআর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে এবং এই বাদটা কিন্তু বেশিরভাগই ওই এএসডিডি ক্যাটেগরিজ, হুইচ ইজ আনডিসপিউটেড ক্যাটেগরি, অ্যাবসেন্ট, ডিসিজড, ডুপ্লিকেট আর যেগুলো আছে। অর্থাৎ যে 64 লাখ ভোটারের বাদ যাওয়া নিয়ে কোনো রকম বিতর্ক নেই, সেই 64 লাখের মধ্যে 44,000 ভোট এই কেন্দ্র থেকে একা এই মেদিনীপুর, ভবানীপুর কেন্দ্র থেকে বাদ পড়ে গেছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বলছেন যে আমার কেন্দ্রেও 44,000 ভোট বাতিল করে দেওয়া হয়েছে। দেখুন, এরপরেও অ্যাডজুডিকেশনে আরও বেশ কয়েক হাজার ছিল, তাদের মধ্যে 7,000 কিন্তু আবার ভোটার লিস্টে ফিরে এসেছে। সুতরাং 44 বাদ গেছিল, 7,000 ফিরেছেন, মানে 37,000 ভোটার যারা 2024 সালে ভোট দিয়েছিলেন এবং যেসব মৃত ভোটাররা জ্যান্ত হয়ে সাধারণত
ওই জোড়া ফুল চিহ্নে ছাপ দিয়ে তারপর চলে যেতেন, তারা এবার ভোট দিতে পারছেন না। সুতরাং এর মধ্যে আবার ৭৭ নম্বর ওয়ার্ড, হুইচ ইজ মুসলিম ডমিনেটেড, সেখানে সবচেয়ে বেশি নাম বাদ গেছিল। আর এরপরে ওই ওয়ার্ডে সম্ভবত একটা শ্রেণীর মুসলিমও আছেন যারা হজ করতে বাইরে চলে গেছেন। একই ঘটনা বন্দর কনস্টিটুয়েন্সির ক্ষেত্রেও কিন্তু ঘটেছে। বন্দরে অন্তত ৩-৪ হাজার মুসলিম অধিবাসী এইসব ভোট ফোটের তোয়াক্কা না করে তাদের যেটা জীবনের সবচেয়ে পবিত্রতম লক্ষ্য অর্থাৎ হজে যাওয়া, সেই সুযোগটা হাতছাড়া না করে চলে গেছেন সৌদি আরব, মক্কা মদিনায়। এছাড়া ওয়ার্ড নম্বর ৬৩, এখানেই হচ্ছে বাঙালিদের আধিপত্য বেশি, অবাঙালিদের। মোট ভোটারের আনুমানিক 50%ই অবাঙালি। এটি মূলত হিন্দু অবাঙালি প্রধান এলাকা, আর অবাঙালি বলতে প্রধানত মারোয়ারি এবং গুজরাটি। ওয়ার্ড ৭০, ৭১, ৭২, ৭৩ মূল ভবানীপুর অঞ্চল মিশ্র বাঙালি হিন্দু ও সামান্য কিছু মুসলিম জনবসতি নিয়ে তৈরি। আর ৭৪ ও ৮২ আলিপুর ও চেতলা এলাকা মূলত বাঙালি ও অবাঙালি হিন্দু প্রধান। তাহলে ওভারঅল যদি ডেমোগ্রাফিক কম্পোজিশন বলেন, তাহলে গোটা কেন্দ্রে মুসলিম কনসেন্ট্রেশন ইজ অনলি 20%, এবং তাদের ঘনত্ব যতটা ৭৭ নম্বর ওয়ার্ডে আছে, বাকি 7টা ওয়ার্ডে সেভাবে নেই। তবে বাঙালি এবং অবাঙালি হিন্দুর অনুপাত ওয়ার্ড ভেদে আলাদা। আচ্ছা, এই যদি একটা কেন্দ্রের পরিচয় হয়, তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত দুর্ভাবনার আছেটা কি, থাকতে পারে কি? এইটা আমরা তো ছোটবেলা থেকে তাকে চিনি। সেই ৮৪ সালে যাদবপুরে গেছিলেন, ৮৯, তারপর থেকে দক্ষিণ কলকাতায় লড়ছেন, এবং এটা হচ্ছে তার নিজের বাসস্থানের জায়গা। এখানে ওই রাস্তার প্রত্যেকটা ইঁট তার চেনার কথা। তো সেখানে তিনি এত উচ্চাটন হয়ে সকাল থেকে ঘুরে বেড়ালেন কেন? কেন? তার সম্পূর্ণ সদুত্তর আমার কাছে নেই, আংশিক সদুত্তর আছে। আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি। দেখুন, এই ভবানীপুরে ভোট কিন্তু ট্র্যাডিশনালি খুব কম পড়ে, ৫৫ থেকে ৬০%। কোনো কোনো ক্ষেত্রে যখন খুব একটা ঢেউটেউয়ের ব্যাপার থাকে, তখন হয়তো বেড়ে সেটা ৬৫ অবধি পৌঁছয়। কিন্তু এবার সেই সংখ্যাটা একেবারে মানে কি বলবো, উল্কা সদৃশ উত্থান হয়েছে সংখ্যাটার। প্রায় ২০% ভোটারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা খুব চারটিখানি ব্যাপার নয়। ফ্যাক্টর নাম্বার 1। ফ্যাক্টর নাম্বার 2, সব মিলিয়ে এসআইআর ফেসআইআর এসব করে এই কেন্দ্রের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৫,০০০। এবার ভোট পড়েছে ৮৭%। এখন এর পরে যেটা দেখার সেটা হচ্ছে, যেমন ধরুন ট্র্যাডিশনালি কম ভোট করার কারণ বিশেষ কয়েকটি ওয়ার্ডে, যেমন 63, এখানে যেহেতু বড় লোকেরা থাকেন, মারোয়ারি এবং গুজরাটি, তারা সাধারণত এই ভোটের দিনে ঝঞ্ঝাট ফান্ডিজে যেতে চান না। তারা বাড়িতে মোটামুটি ঘিয়ে পরোটা ভেজে খুব
আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে দিনটা কাটান। এবার সেখানেই হয়ে গেছে প্রলয়। অর্থাৎ এই 63 নম্বর ওয়ার্ডে যত বহুতল বাড়ি আছে তার বাসিন্দারা তাদের চারিত্রিক যে একটু লেজি মনোভাব সেটা সর্বাংশে ত্যাগ করে সকাল 7টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে গেছে। দিস ওয়াজ নট পারহ্যাপস ইন টিএমসি's ক্যালকুলেশন। তারপরে যখন তাদের কাছে খবর গেল যে 63 নম্বর উজাড় করে লোকে ভোট দিচ্ছে, তখন তারা যা করেন সেটাই করলেন। যেই সব হাউসিংয়ের ম্যানেজমেন্টকে টেলিফোন করে চমক দেওয়া, ধমক দেওয়া, বলা যে দেখবেন যাতে বেশি লোক নামতে না পারে। সিপিএম অবশ্যই এই ব্যাপারে পিএইচডি করেছিল যখন রবীন্দ্রদেব দাঁড়িয়েছিলেন। এলাকার পর এলাকায় বহুতলের বাসিন্দাদের বেরোতেই দেওয়া হয়নি। কোনো কোনো এলাকায় ওই বাইরের গেটে সিপিএমের লোকেরা বাইরে থেকে তালা দিয়ে চলে গেছিল। আর সেদিন কলকাতায় ভোট দিয়েছিলেন স্বপন দাশগুপ্ত। আমার এখনো মনে আছে স্বপন তার এই ভোটার হিসেবে বন্দি দশার কাহিনীটা এত চমৎকারভাবে টেলিগ্রাফে লিখেছিলেন যে একটা অবিস্মরণীয় কপি হয়ে সেটা আমার স্মৃতিতে এখনো জাগরুক। কিন্তু অন্যদিকে আবার যাতে এই ভোটারদের চমকে ধমকে টিএমসি অকেজো করে না দিতে পারে, ফলে বিজেপি খুব ক্যালকুলেটেডলি এইসব এলাকা, এইসব উডবান, এই রডন স্ট্রিট ইত্যাদি ইত্যাদি, পার্ক স্ট্রিট, তারপরে লিটল রাসেল স্ট্রিট, শেক্সপিয়ার সরণি, এইসব জায়গায় প্রত্যেকটা বাড়ির সামনে দুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছিল, যাতে ওই অভিজাত মহল্লার মানুষগুলো ভয় না পেয়ে যান এবং যাতে তারা ভোট দিতে পারেন। এই একটা জায়গায় বিজেপি জ্যাকপট করে বসে আছে। আর এর পিছনে অবশ্য অমিত শাহর অবদানও কম নয়। কারণ কলকাতা ছাড়ার আগের দিন তিনি এই তল্লাটেরই 50 জন মারোয়ারি এবং গুজরাটি ব্যবসায়ীর সঙ্গে আলাদা বৈঠক করে বলেছিলেন যে দেখুন, এটা শুধু আমাদের জেতার প্রশ্ন নয়, এটা বাংলাকে বাঁচানোর প্রশ্ন, ইত্যাদি ইত্যাদি। অতএব সব সংশয় ঝেড়ে ফেলে আপনারা আপনাদের যে জায়গায় জনমত সংগঠিত করে সকাল সকাল ভোট দিতে যাবেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি অভয় দেন তাহলে যা ফল হওয়ার তাই হয়েছে। সুতরাং এবার 63 নম্বরের ফলাফলের দিকে আমাদের সকলের দৃষ্টি থাকতে হবে। তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে ভবানীপুর এমনিতে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁয়ের মধ্যে থাকলেও এসেনশিয়ালি 2টো ওয়ার্ড বাদ দিয়ে 5টি ওয়ার্ডে কিন্তু 2024 সালে অল্প ভোটের ব্যবধানে হলেও বিজেপি এগিয়েছিল। ভেরি স্ট্রেঞ্জ, ইনক্লুডিং ইন এরিয়াস যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, কালীঘাট, চক্রবেড়িয়া। তার মানে সাধারণ মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিগড়ে গিয়েছিলেন অনেক আগে থেকেই।
সেটা ন্যাচারালি ভয়ে থাকা জনতা বাংলায় এমনিতেই কোনো কথা বলে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় বুকের উপর দাঁড়িয়ে তারা খুব লম্ফজম্প করবেন এটা তো প্রত্যাশিত ছিল না। এখন যেহেতু শুভেন্দু অধিকারী ওই কেন্দ্রে দাঁড়িয়েছেন এবং তার চাইতে পাকা মাথার খেলোয়াড় ওই দলে আর কেউ নেই, বিশেষ করে ভোটের প্রসঙ্গে, অতএব তিনি তৃণমূলের স্ট্রেংথ এবং উইকনেসেস এবং নিজের দলের স্ট্রেংথ এবং উইকনেসেস, যাকে ম্যানেজমেন্টের ভাষায় সোয়াট অ্যানালিসিস বলে, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যানালিসিস, সেটা এমন অব্যর্থভাবে করেছিলেন যে হয়তো তৃণমূল তা বুঝতেই পারেনি। দেখুন, ওই ভবানীপুর পাড়াতে এই বিজেপি সংগঠন করেন এরকম কিছু নেতা যে নেই তা নয়, কিন্তু সেই নেতারা ভোট এলে হয় সুপ্তি শয়নে চলে যান, নতুবা বিক্রি হয়ে যান। কারা কারা বিক্রি হতে পারেন সেই তালিকাটা শুভেন্দুর ইলেকশন এজেন্টদের কাছে ছিল। অতএব তারা বহু আগে থেকেই একটা বিকল্প এজেন্ট বাহিনী তৈরি করে রেখেছিলেন, যাতে এই তালপাতার সেপাইরা বেগরবাই করলেই তাদের জায়গায় আরেকজনকে ঢুকিয়ে দিতে পারে। ভোটের দিন ভোর 4:30 সময় চূড়ান্ত হয়েছে বিজেপির পোলিং এজেন্টদের তালিকা, এবং শুধু তৈরি হয়েছে তাই নয়, বিজেপি একজন মুর্শিদাবাদ এবং একজন মালদা থেকে দুজন মুসলিম ভদ্রলোককে জোগাড় করেছে, যারা ওই কেন্দ্রে বিজেপিরই ডামি হিসেবে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছিলেন। এবং সবচেয়ে ক্রিটিক্যাল ব্যাপার, 77 নম্বর ওয়ার্ড সহ এই 8টি ওয়ার্ডের প্রতিটি বুথে বিজেপির এজেন্ট ছিল। আর যদি কোথাও কোনো কারণে বিজেপি নিজের এজেন্ট না থাকে, তাহলে ওই দুজন ডামি প্রার্থীর এজেন্ট ছিল। আর এবারের ভোটে তো বুথের ভিতরে ঢুকে কিছু করার উপায় ছিল না। সুতরাং প্ল্যানিংটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে এমন সুন্দরভাবে করা হয়েছিল, হুইচ মাইট টেক মমতা ইনটু সারপ্রাইজ। লাস্টলি শুভেন্দু তো ওই দলেরই লোক ছিলেন, তিনি জানতেন যে এখানে যে তৃণমূলের কাউন্সিলররা আছে তারাই আসলে মমতার হয়ে ভোটটা করান, কিন্তু তাদের উপর সাধারণ মানুষের ব্যাপক ক্ষোভ, বিশেষ করে গরিব মানুষের। ফলে ভবানীপুরে ওই 77 নম্বর ওয়ার্ড ছাড়া অন্য যতগুলো ওয়ার্ড আছে তার বস্তি অঞ্চলে সবচেয়ে এক্সটেন্সিভ ক্যাম্পেইন করেছে বিজেপি। তাদের বেশিরভাগই হিন্দু, বাঙালি অবাঙালি বোধ, এবং কাউন্সিলররা যে তাদের জন্য কিছু করেনি, করবেও না, সেই কথাটা তারা গরিব গুরুদের বুঝিয়েছেন। ফলে 77 নম্বরের মুসলিম এবং এই বস্তিবাসী আনসাসপেক্টিং, এদের সম্মিলিত স্ট্রেংথ ছিল মমতার জীবন কাটে। খুব একটা সুবিধে করতে উঠতে পারেনি মুসলিম ভোটের ক্ষেত্রে, কিন্তু এই বস্তির মানুষের ক্ষেত্রে কিন্তু বিজেপি
সাংঘাতিক পেনিট্রেট করেছে। আর ফাইনালি যে স্ট্র্যাটেজিটা নিয়েছে এবং যে কারণে মুখ্যমন্ত্রী বাইরে চলে এসেছেন, এই যে 8 জন কাউন্সিলর, শুভেন্দু তাদের মধ্যে থেকে 2 জনকে চিহ্নিত করেছিলেন যারা এই লোকজনকে ধমকে চমকে আরো নানা রকম কাজকর্ম করে ভোট তার নিজের দলের পক্ষে ফেলার ব্যাপারে একেবারে ডিফিল করেছিলেন, বসে আছেন। তার ফলে কি হয়েছে, সিআরপিএফ এদের মধ্যে একজন আবার অবাঙালি, শাম সিং, তার স্ত্রী হচ্ছে কাউন্সিলর, কিন্তু সেই কাউন্সিলরের হাজবেন্ড দাদাগিরিটা করে বেড়ান। তার বিরুদ্ধে একটা এফআইআর হওয়ার পরে সেই সিং, আমি জানি না সিং দুটো কোথায় রেখে গেছেন, সোজা বিহারে পালিয়ে গেছেন। আর দ্বিতীয় ব্যক্তি এই যে অসীম বসু, যার বাড়িতে রাত্রিরে কেন্দ্রীয় বাহিনী তল্লাশির জন্য গেছিল, তিনি, আপনাদের স্মরণে থাকবে কালকে মমতা কিন্তু এই অসীম বসুর বাড়ির সামনেই দীর্ঘক্ষণ বসেছিলেন এবং বারে বারে কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে ঢুকে কি অসহ্য নির্যাতন করেছে তার স্ত্রী সন্তানদের, তার কাহিনী শোনাচ্ছিলেন। ভোটের দিন অসীম বসুকে কিন্তু নিষ্ক্রিয় করে দিয়েছিল বিজেপি। যে ওষুধ তিনি অন্যদের দিতে অভ্যস্ত ছিলেন, এবার তার উপরেই সেই ওষুধ প্রয়োগ করে। এই ফ্যাক্টরগুলোর কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল এত নার্ভাস লাগছিল এবং সেই নার্ভাসনেস হজম করতে না পেরে তিনি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন এই আশা করে যে তাকে রাস্তায় ঘুরে বেড়াতে দেখলে তার কর্মীদের মনোবল চাঙ্গা হবে, মানুষ রাস্তায় নেমে এসে বা বুথে বুথে তার হয়ে অবশ্যই ভোট দেবেন। প্রত্যাশাটা অসঙ্গত ছিল বলবো না, ফলটা বোধহয় তদ অনুযায়ী হয়নি। 4 তারিখ দেখা যাক শুভেন্দু আবার মমতাকে বধ করার দ্বিতীয় রেকর্ডটি স্থাপন করতে পারেন কি পারেন না। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।